শুভ সন্ধ্যা বন্ধুগণ। আজ 1 নভেম্বর, ইংরেজির 2025 শনিবার। প্রতিদিনের ন্যায় গৌতম কমল গান্ধারের উপস্থাপনা আধ্যাত্মিক সাহিত্যতে ইংরেজি, বাংলা, হিন্দি, উর্দু সাহিত্য নিয়ে নিয়মিত লাইভের মেটা ফেসবুক লাইভের মাধ্যমে উপস্থাপনায় আসা। পূর্বেও গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের এবং রসিক দাদা ঠাকুরের সেই রসময় কবিতাগুলো আমার নিজেও পড়ে আনন্দ উপভোগ করতে ভালো লাগে এবং বন্ধুদের মাঝেও এই উপস্থাপনাগুলো মাঝে মাঝে চালিয়ে যেতে ইচ্ছে করে। তো খালি সময়ের সেই সদ্ব্যবহার সদুপয়োগ করে নেওয়াটাই বাঞ্ছনীয়। তাই মেটা ফেসবুক লাইভে প্রতিদিনই আসা। তো আজকে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে তার সেই রসময় কবিতাগুলো, কয়েকটি কবিতা আপনাদের মাঝে তুলে ধরব। তারপর রসিক দাদা ঠাকুর, শরৎচন্দ্র পণ্ডিতের কিছু রসময় কবিতাগুলো উপস্থাপনা করব। তো সেই কবি সংবর্ধনা গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের যখন নোবেল পুরস্কার পাওয়ার আগের একটা ছবি আঁকা হয়েছিল। তো সেই ছবিটি ছিল রবীন্দ্রনাথ দেশের মানুষের কাছে তখনও স্বীকৃতি পাননি। একদল ভক্ত ছিল, ঠিক কথা, আবার ভক্তদের সংখ্যা নিতান্ত কম নয়। হয়তোবা তাদেরই সংখ্যাধিক্য এবং বিজ্ঞজনেরাও গম্ভীরভাবে আলোচনা করতেন যে রবীন্দ্রনাথ হেমচন্দ্র নবীনচন্দ্রের চেয়ে ছোট না বড়। কেউ বা বলতেন যে রবীন্দ্রনাথের চুটকি কবিতা কালের স্রোতে ভেসে যাবে, মহাকাব্যের সাগরে এ তো একটি উপলখণ্ড। আর কবির এক ভক্ত, যেমন কালীপ্রসন্ন কাব্য বিশারদ, রবীন্দ্রনাথের প্রতি তিনি অতি প্রসন্ন। তো কবি ছোটদের জন্য অনেক রঙ্গরসে ভরা কবিতা লিখতেন। এই ধরনের কবিতা সেই করি ও কোমল বইতে ছাপা হতো। তো ভাইজি ইন্দিরা দেবীকে লেখা একটা কবিতা এই ধরনের ছিল: তোদের ফেলে সারাটা দিন আছি এখন একরকম, খোপে বসে পায়রা যেমন করছি কেবল বকবকম, আজকে নাকি মেঘ করেছে ঠেকছে কেমন ফাঁকা ফাঁকা, তাই খানিকটা ফোঁসফোঁসিয়ে বিদায় হলো রবি কাকা। কালীপ্রসন্ন এই কবিতার প্যারোডি করে রবীন্দ্রনাথকে সংবর্ধনা জানালেন। তো প্যারোডিটি ছিল এই ধরনের: থাক 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 পায়রা কবি, খোপের ভিতর থাক ঢাকা, তোর বকবকানি ফোসফোসানি তাও কবিত্বের ভাব মাখা, তাও ছাপালি গ্রন্থ হলো নগদ মূল্য 1 টাকা। প্রথম প্রকাশিত গীতাঞ্জলির দাম ছিল সেই সময় 1 টাকা। কবি শিলাইদহে নৌকোয় বাসা বেঁধেছেন, সেখান থেকে জমিদারি দেখেন এবং পুরো দমে সাহিত্য চর্চা করেন। সে সময় বন্ধুবর প্রিয়নাথ সেনকে লিখেছিলেন: জলে বাসা বেঁধেছিলেম ডাঙায় বড় কিচিমিচি, সবাই গলা জাহির করে চেঁচায় কেবল মিছিমিছি, জানো তো ভাই আমি হচ্ছি জলচরের জাত, আপন মনে সাঁতরে বেড়াই ভাসি দিন রাত,
কালীপ্রসন্ন কাব্য বিশারদ কোনো সুযোগ হাতছাড়া হতে দেবেন না। কোমর বেঁধে বসেছিলেন, এবার হাতের আস্তিন গোটালেন, বেধড়ক ঘুষি চালাবেন। তার নমুনা ছিল এ ধরনের: মাছ সেজেছ বেশ করেছ, জলচরের জাত, আর ভেসো না, আর ভেসো না, হবে কুপোকাত। সেই সাধ যাচ্ছে কবির, আহা মরে যাই। পায়রা ছিলে মাছ হয়েছ, মারছ উড়ো ঘাই। কবি তুমি মানুষ বটে, হলে পায়রা মাছ। গেলে স্থলে শূন্যে জলে, বাকি কেন গাছ। কাব্য বিশারদ তাঁর মিঠে করা বইতে ছদ্মনামে এসব লিখতেন। তাঁর ভূমিকা ছিল রবি রাহু। ভাবখানা রবিকে তিনি রাহু রূপে গ্রাস করবেন। রবীন্দ্রদলন নাটকের সেই নটসূর্য দ্বিজেন্দ্রলাল রায়, তাঁর লেখা কবি গানটা এই ধরনের ছিল: আমি একটা উচ্চ কবি, এমনই ধারা উচ্চ, শেলি ভিক্টর হিউগো মাইকেল আমার কাছে তুচ্ছ। আমি নিশ্চয়ই কোন রূপে স্বর্গ থেকে ঢসকে পড়েছি এ বঙ্গভূমে বিধাতার হাত ফসকে। আর এক ছত্রে আছে: আমার কাব্যের উপর আছে আমার অসীম শক্তি, আমি তো লিখছি না সেসব, লিখছেন শিবশক্তি। তাই তো আমি লিখে যাচ্ছি কাব্য বস্তা বস্তা, পাবে গুরুদাসের নিকট ওজন দরে সস্তা। গুরুদাস চট্টোপাধ্যায় ছিলেন প্রকাশক। এটা অবশ্য পরের ঘটনা। সজনীকান্ত দাস ফুল ফোটানোর জন্যেই বিখ্যাত। তার শনিবারের চিঠিকে অনায়াসে শনি ঠাকুরের লাঠিও বলা যেতে পারত। তাঁর হেঁয়ালি কবিতা এই ধরনের ছিল: স্বদেশ তোমায় চিনলে নাকো, স্বদেশ তোমায় চিনলে নাকো, এইটে হলো হেঁয়ালি। ভাবছ বুঝি বিদেশ করে তোমার যশের দেয়ালি। সে ভুলো শিব ভাঙবে তোমার, শেক্সপিয়ার ও গেটে হোমার। রবেই বেঁচে বলবে তখন এরাও কুকুর শেয়ালি। স্বদেশ স্মরি কাঁদবে তখন, থাকবে না আর খেয়ালি। চুনোপুঁটিদের কবি উপেক্ষা করতে পারতেন, কিন্তু যখন দ্বিজেন্দ্রলাল রায়ের কাছ থেকে চোখা চোখা বাক্যবান হাজির হলো, তিনি হাসতে পারেননি। রবীন্দ্রনাথ তখন ইংল্যান্ডে। দ্বিজেন্দ্রলাল আনন্দ বিদায় নাটকে রবীন্দ্রনাথকে মধুর সম্ভাষণে আপ্যায়িত করেন। কলকাতার কোনো সাধারণ রঙ্গালয়ে এই প্রহসনের অভিনয়ের ব্যবস্থা হয় এবং নিজের কীর্তির দৃশ্যরূপ উপভোগ করার জন্যে দ্বিজেন্দ্রলাল রায় স্বয়ং সেই রজনীতে রঙ্গালয়ে উপস্থিত ছিলেন। রবীন্দ্র ভক্তের প্রবল প্রতিবাদে এবং প্রচণ্ড হট্টগোলে সেদিন অভিনয় পণ্ড হয়ে যায়। কর্তৃপক্ষ দ্বিজেন্দ্রলালের নিরাপত্তার জন্যে পিছনের সিঁড়ি দিয়ে সন্তর্পণে নামিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। আনন্দ বিদায়ের এক ছত্র এই ধরনের ছিল: একাধারে কবি, অধিকারী, ঋষি, কিবা ত্যাগ, কিবা দান। পরিষদ জল ছিটায় দিলেই কবিবর স্বর্গে উঠে যান। তারপর রবীন্দ্র ভক্তের সংলাপ। দ্বিতীয় ভক্ত, তার বক্তব্য এই: একবার বিলেত ঘুরে এলেই ইনি পিডি হয়ে আসবেন। তৃতীয় ভক্তের উক্তি: পিডি কি? দ্বিতীয় ভক্ত সেই তৃতীয় ভক্তের পিডি কি জিজ্ঞাসাতে উনি উত্তর দিচ্ছেন, পিডি মানে ডক্টর অফ পোয়েট্রি। এবার চতুর্থ ভক্ত, উনি বলছেন এই কবিতা বোঝার তো দরকার নেই,
এ শুধু গন্ধ, গন্ধটা ইংরাজিতে অনুবাদ করে নিলেই হলো। দ্বিতীয় ভক্ত পুনরায় বলছেন, তারপর রয়টার দিয়ে সেই খবরটা এখানে পাঠালেই আর অ্যান্ড্রুর একটা সার্টিফিকেট জোগাড় করলে পিএল। তৃতীয় ভক্ত পুনরায় জিজ্ঞাসা করছেন, পিএল কি? দ্বিতীয় ভক্ত উত্তরে বলছেন, পোয়েট লরেট। এই পর্যায়ে রসিক রবীন্দ্রনাথকে গুরুগম্ভীর হতে দেখা যায়। নোবেল পুরস্কার পাওয়ার পর কলকাতা থেকে ওপরতলার মানুষ স্পেশাল ট্রেনে চেপে শান্তিনিকেতনে হাজির হলেন। তাঁরা রবীন্দ্রনাথকে সংবর্ধনা জানাবেন। কবির মন অভিমানে আগুন হয়েছিল, তাই সে অভিনন্দনের যে উত্তর দিয়েছিলেন তাতে তাঁর স্বাভাবিক বিনয়ের চেয়ে ঝাঁজ ছিল অনেক বেশি। সে কাহিনী বলার আগে অন্য দুটো কথা পারি। আশুতোষ মুখোপাধ্যায় একবার রবীন্দ্রনাথের কাছে গিয়ে পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি কবির নামে নানা কথা লেখেন, তা নিশ্চয়ই শ্রদ্ধা নিবেদন নয়। এখন আশুতোষ বাবুর বিরুদ্ধেও লিখছেন, এর কি একটা বিহিত করা যায় না? কবি বলছেন, পাঁচকড়ির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা? হ্যাঁ, বাংলার শার্দুল গর্জন করলেন, না হলে ওর মুখ বন্ধ করা যায় কি করে? কবি হেসে বললেন, দেখো, জন্মের সময় নিজের বাবা যার মূল্য ধার্য করেছিলেন মাত্র 5টা কড়ি, তার বিরুদ্ধে কি মামলা আনবে? রবীন্দ্রনাথ কোনো বাদানুবাদে জড়িত হননি, তবে তাঁর ভক্তরা মাঝে মাঝে প্রতিপক্ষকে ধরাশায়ী করেছে। কবির চৈতালি কাব্যগ্রন্থ প্রকাশিত হলে হেমেন্দ্রপ্রসাদ ঘোষ দাসী পত্রিকাতে একটা অশালীন তিক্ত সমালোচনা করেন। তার উত্তর লিখেছিলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। সে কবিতা ছাপা হয় সে যুগের বিখ্যাত মাসিক প্রদীপ পত্রিকায়, সেই আষাঢ় 1306 খ্রিস্টাব্দ বাংলার। একটি কুকুরের প্রতি চিরদিন পৃথিবীতে আছিল প্রবাদ, কুকুর চিৎকার করে চন্দ্রোদয় দেখি। আজি এ কলির শেষে অপরূপ একই কুকুরের মতিভ্রম বিষম প্রমাদ। চিরদিন চন্দ্রপানে চাহিয়া চাহিয়া এতদিনে কুকুর কি হইল পাগল? ভাসিছে নবীন রবি নভ জ্বলিয়া, তাহে কেন কুকুরের পরাণ বিকল? নারিয়া লাঙ্গুল খানি ঊর্ধ্বপানে চাহি, ঘেউ ঘেউ ভেউ ভেউ মোরে ফুকারিয়া। তবু তো রবির আলো ম্লান হলো নাহি, নাহি হলো অন্ধকার জগতের হিয়া। হে কুকুর, ঘোষ কেন আক্রোশ নিষ্ফল? অতি ঊর্ধ্বে পৌঁছে কি কণ্ঠ ক্ষীণ বল? রবীন্দ্রনাথের সঙ্গে নজরুল, সেই কবিগুরু রবীন্দ্রনাথের সঙ্গে সেই নজরুলের পরিবেশের একটা তুলনামূলক ছবি আঁকা হয়েছিল। তো রবীন্দ্রনাথ তার নিজের বিরুদ্ধে লেখা সেই রঙ্গরস উপেক্ষা করতে পারতেন, কিন্তু নজরুলের রক্ত গরম, সে তো সৈনিক কবি, বিপ্লবী কবি। সে তো সৈনিক কবি, ইটের ঘা খেলে পাটকেল ছুঁড়বে, এটাই স্বাভাবিক। এমনকি কলমের খোঁচা খেয়ে লগুড় নিয়ে তেড়ে যাবার আশ্বাস দিয়েছেন। এক এক সময় তরজার লড়াই বেশ জমে উঠত। ওরে ভাই গাজিরে বিদ্রোহী কবিতা ছাপা হতেই নজরুল তরতরিয়ে উঠে গেলেন সাহিত্যের ওপরতলায়। অন্য কবিরা শিং উঁচিয়ে তেড়ে এলো। রামাশ্যামাকে নিয়ে লোকের মাথা ব্যথা নেই। যত আক্রোশ প্রতিভার ওপর। গোলাম মুস্তাফা একখানা ইট ছুড়লেন, বিদ্রোহী কবিতার প্যারোডি করে লিখলেন, ওগো বীর সংযত করো সংহত করো উন্নত তবশীর। বিদ্রোহী শুনে হাসি পায়, বাঁধন কারার কাঁদন কাঁদিয়া বিদ্রোহী হতে সাধ যায়।
সে কি সাজে রে পাগল, সাজে তোর? আপনার পায়ে দাঁড়াবার মতো কতটুকু তোর আছে জোর? নজরুল বোর্ডের চালে কিস্তি মাত করলেন, দুটো লাইনই যথেষ্ট, গোলাম মুস্তাফা দিলাম ইস্তফা। মহিতলাল মজুমদার জাদরেল কবি, ডাক সাইটে পণ্ডিত, নজরুলের সঙ্গে তাঁর পরম দোস্তি, কিন্তু সে হনিমুন বেশি দিন টেকেনি, গভীর হৃদ্যতা পাকাপাকি শত্রুতায় দাঁড়ালো। মহিতলালের অভিযোগ ভাবের ঘরে চুরি, তাঁর আমি প্রবন্ধের মাল মশলা নিয়ে নজরুল বিদ্রোহী কবিতা লিখেছেন। এদিকে শনিবারের চিঠি বিদ্রোহী কবিতাকে ব্যঙ্গ করে লিখল, আমি ব্যাং, লম্বা আমার ঠ্যাং, ভৈরব রবসে বর্ষা আসিলে ডাকি গ্যাংর গ্যাং, আমি ব্যাং, মস্ত আমার ঠ্যাং। আসলে কবিতাটা সজনীকান্ত দাশের, কিন্তু নজরুলের সেই ধারণা হয় এর পিছনে নিশ্চয়ই মহিতলালের কারসাজি। নজরুল বংশদণ্ড নিয়ে তাড়া করলেন কবিতার বংশদণ্ড। ওই শোনো আজ ঘরে ঘরে কত উঠিতেছে হাহাকার, ভূদর প্রমাণ উদরে তোমার এবার পরিবে মার, তোমার আটের বাঁশরির সুরে মুগ্ধ হবে না এরা, প্রয়োজন বাঁশে তোমার আটের আটশালা হবে ন্যাড়া। শনিবারের চিঠি নজরুলের নামকরণ করল গাজী আব্বাস বিটকেল, তার শোকে কুম্ভীরাশ্রু বিসর্জন করা হলো। ওরে ভাই গাজীরে, কোথা তুই আজিরে, কোথা তোর রসময়ী জ্বালাময়ী কবিতা, কোথা গিয়ে নিরিবিলি ঝোপে ঝাড়ে ডুব দিলি, তুই যে রে কাব্যের গগনের সবিতা, আয় ভাই আয় গাজী, দুই পাটি দাঁত মাজি রেখেছি চিলিম সাজি, আয় তুই আয় ভাই স্বরাজের শেলিরে। শনিবারের চিঠির হাতে রবীন্দ্রনাথও বেকসুর খালাসের সার্টিফিকেট পাননি। তাঁর গানকে ব্যঙ্গ করে লিখল, ভেড়ার গোয়ালে আগুন লেগেছে, বইছে দারুণ হাওয়া, শুনি নাই কভু শুনি নাই হায়, এমন বিকট গাওয়া। এইভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রসিক রবীন্দ্রনাথ হতে কয়েকটি ছত্র আপনাদের মাঝে উপস্থাপনা করে এবার রসিক দাদা ঠাকুর তার একটু রসিকতার সেই ইয়ে আপনাদের মাঝে তুলে ধরি, যে রসরহস্য। দুই শরতের কোলাকুলি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মতিথিতে সে সময় কলকাতা বেতার কেন্দ্রে তাকে সংবর্ধনা জানানো হতো। অনুষ্ঠানের নাম ছিল শরৎ সর্বরী। নামকরা সাহিত্যিক এবং গণমান্য ব্যক্তিরা তাতে অংশগ্রহণ করতেন। এক বছর সে অনুষ্ঠানে দুই শরৎ উপস্থিত, কথা সাহিত্যিক শরৎচন্দ্র এবং শরৎচন্দ্র পণ্ডিত ওরফে দাদা ঠাকুর। একজন জিজ্ঞাসা করলেন, আপনাদের মধ্যে কে বড়? সাহিত্যিক শরৎচন্দ্র সত্যি বয়সে বড় ছিলেন, তিনি হয়তো তা ঠিক জানতেনও না, তবু একটু খোঁচা দেওয়ার জন্যে উত্তর দিলেন, আমি। সেই অনুষ্ঠানে সেই অনুষ্ঠানটিতে পৌরোহিত্য করেছিলেন জলধর সেন। সেখানে রাধারানী দেবী, নরেন্দ্রদেব, নাটোরের মহারাজা সেই যোগীন্দ্রনাথ রায় ইত্যাদি অনেক বিশিষ্ট ব্যক্তি তাকে সংবর্ধনা জানান। এক সময় মাইক ধরলেন শরৎচন্দ্র পণ্ডিত। তিনি বললেন যে এখানে দুই শরৎ উপস্থিত, আজ যাকে অভ্যর্থনা জানানো হচ্ছে তিনি শরৎ, আমিও শরৎ। উনি দেশের মধ্যে অগ্রগণ্য ব্যক্তি, তাই ওর পুজো হচ্ছে। আমি নগণ্য ব্যক্তি। নামের মিল হলেই তারা এক পর্যায়ের মানুষ হয় না। কালী কথাটাই ধরা যাক, কত বৈচিত্র্য। মা কালী, দোয়াতের কালী আবার জুতোর কালী। ভক্তরা মা কালীর পূজা করে, সরস্বতীর পূজার দিন দোয়াতের কালীও ফুল দুর্বা পায়, কিন্তু জুতোর কালী পরের পদশোভা বর্ধন করেই তার আনন্দ। আমাদের এই দুই শরতের মধ্যেও বিপুল ব্যবধান। তিনি সকলের শ্রদ্ধাভাজন, তাই তো আজ আমরা মিলিত হয়েছি তাকে সংবর্ধনা জানাতে। তবু একটা কথা উল্লেখ করি, একটু আগে শরৎদা বললেন তিনি আমার চেয়ে বড়।
সে বক্তব্যের প্রতিবাদ হওয়া উচিত। তিনি আমার চেয়ে বয়সে বড়, তা অনস্বীকার্য। তিনি দেশের একজন গণমান্য ব্যক্তি, তাতে সন্দেহ নেই, কিন্তু দেশ শুদ্ধ লোক তাকে বড় বলে মানলেও তিনি ছোট। যারা দাদা ঠাকুরকে চেনেন বুঝলেন এটা নিশ্চয়ই কথার মারপ্যাঁচ কিংবা কোনো হাস্যরসের রেসিপি, হেঁয়ালির হোলি খেলা। কিন্তু অনেকেই ক্ষুব্ধ, বেতারের লোকজনেরা অস্বস্তি বোধ করেন। দাদা ঠাকুর সেই দেবাদিদেব স্বয়ং নারায়ণকে সাক্ষী মানবেন। দাদা ঠাকুর জোর দিয়েই বললেন তিনি প্রমাণ করবেন শরৎদা ছোট তো বটেই, এমনকি সবার চেয়ে ছোট। এবার গল্পের ঝাঁপি খুললেন। একদিন নারদ বৈকুণ্ঠে গিয়ে নারায়ণকে জিজ্ঞাসা করলেন সবচেয়ে বড় কে, কেই বা সবার ছোট। এবার নারায়ণ উত্তর দিলেন সবচেয়ে ছোট আমি, আর নারদ তুমি সবার চেয়ে বড়। নারদের ঘোর আপত্তি। তা কি করে হয় প্রভু? নারায়ণ বললেন এটা ঠিক, জল স্থল অন্তরিক্ষে আমি সবার স্রষ্টা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রা। সুতরাং তোমার মনে হতে পারে আমি সকলের বড়, আসলে তুমি আমার চেয়ে অনেক বড়। তারপর ধীরে ধীরে ব্যাখ্যা করলেন তোমার হৃদয়ে আমার স্থান আধারের চেয়ে আধেও বড় হতে পারে না। ভক্তের হৃদয়ে আমার আসন, সেখানে আমি ছোট বই কি। শ্রদ্ধাভরা দৃষ্টিতে শরৎবাবুর দিকে চেয়ে বললেন অগণিত ভক্তের হৃদয়ে শরৎদার আসন আজ সুপ্রতিষ্ঠিত, সেখানে তিনি ছোটই তো। স্বয়ং নারায়ণের নজির, এ কথা মানতেই হবে। বক্তৃতা শেষ হলে শরৎচন্দ্র তাকে বুকে জড়িয়ে ধরলেন। ইন্টারেস্ট নেওয়া পাপ। তখন দেশ ভাগ হয়নি। সম্ভবত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন ফজলুল হক। এক আসরে দাদা ঠাকুর বসে আছেন। সে সময়কার মন্ত্রিসভা প্রসঙ্গে কথা উঠল, মতামত শোনা গেল সরকার দেশের কাজে কোনো ইন্টারেস্ট নিচ্ছে না। দাদা ঠাকুর বললেন তা হবেই তো, ইন্টারেস্ট নেওয়া নিয়ে কথা। ইসলাম ধর্মে ইন্টারেস্ট সুদ নেওয়া পাপ। হতভাগার কেউ নেই। নলিনীকান্ত সরকার শুধু সেই রসসাহিত্যিক ছিলেন না, হাসির গান গেয়ে আসর মাতিয়েছেন। তার শাশুড়ি মারা গেছেন, তাই তার স্ত্রী শোকে বিধ্বস্ত। দাদা ঠাকুর তার বাড়িতে যেতেই তার স্ত্রী চোখের জল মুছতে মুছতে বললেন আমি কাল আমার মাকে হারিয়েছি। দাদা ঠাকুর বললেন আমি কাল তোমার বাড়িতেই আসছিলাম, মাঝে এক বাড়ির সামনে ভিড় দেখে দাঁড়িয়ে পড়লাম। ধনী হিসেবে তার খ্যাতি ছিল, শুনলাম তিনি মারা গেছেন। তার 4 সন্তান। দাদা ঠাকুর ভাবলেন তাদের একটু সান্ত্বনা দিয়ে আসবেন। দেখলেন সামনের ঘরে মৃতদেহকে ঘিরে নামি দামি অনেক মানুষ এবং নেতা হাজির। তাদের ছেলেদের দেখতে না পেয়ে ভেতরের ঘরে গেলেন। ভাবলেন কোথায় সেই ব্যথাতুর সন্তানরা। খুঁজতে খুঁজতে একটা ঘরের মধ্যে গিয়ে দেখেন 4 ভাই লোহার সিন্দুক খুলে হেসে লুটোপুটি খাচ্ছে। দাদা ঠাকুর বললেন তোর মায়ের জন্যে তো তোর চোখের জল ফেলার লোক আছে, ও হতভাগার তাও নেই। এই নজরুলের বিরুদ্ধে যেটি আমার রসিক রবীন্দ্রনাথ ঠাকুরের যেটি আমরা পেলাম, সেই পুনরায় দাদা ঠাকুরেরও ওরে আমার গাধু নজরুলের বিরুদ্ধে সজনীকান্ত দাশের কলমের সেই খোঁচা সর্বজনবিদিত। নজরুলকে গালি দিয়েই সাহিত্য জগৎ তার অনুপ্রবেশ। তাকে উস্কে দিয়েছেন কবি তথা সমালোচক মোহিতলাল মজুমদার। অভিযোগ তার এককালীন স্নেহধন্য নজরুল নাকি তার লেখা আমি প্রবন্ধের ভাবধারা নকল করে লিখেছেন বিদ্রোহী কবিতা। জগঝম্প বাজল সজনীকান্তের শনিবারের চিঠিতে প্রকাশিত হলো। বিদ্রোহী কবিতার প্যারোডি করলেন।
আমি ব্যাং মস্ত আমার ঠ্যাং ভৈরব রবসে বর্ষা আসিলে ডাকি গ্যাং ওর গ্যাং আমি ব্যাং দুইটি মাত্র ঠ্যাং। আবার শনিবারের চিঠি একসময় নজরুলের নামকরণ করেছিল গাজী আব্বাস বিটকেল, তাকে নিয়ে কুম্ভীরাশ্রু বিসর্জন। ওরে ভাই গাজী রে কোথা তুই, গাজী রে কোথা তোর রসময়ী জ্বালাময়ী কবিতা। আয় ভাই আয় গাজী দুই পাটি দাঁত মাজি, রেখেছি ছিলিম সাজি, আয় তুই আয় ভাই স্বরাজের শ্রেণীরে। পবিত্র গঙ্গোপাধ্যায়ের চেষ্টায় নজরুল এবং সজনীকান্ত দাশের মধ্যে সন্ধি হয় এবং সেই মিলনের দৃশ্য সম্ভবত সজনীকান্তের লেখা। এক মজলিসে গান বাজনা চলছে, পবিত্র ঠিক করলেন দুই রথীর দুই মেরুতে অবস্থান চলতে পারে না। সেই রাত্রে পড়ি মরি করে ছুটলেন। পরবর্তী দৃশ্য মাটিতে চাদর লুটোতে লুটোতে তাম্বুল রাগ, সেই রক্তাধারষ্ঠ বক্ষ নজরুল এসে ঘরের মেঝেতে দাঁড়াতেই আসরের 5 জন মিলে জোর করে সজনীকে তুলে দাঁড় করালো। তারপর হুমদো হুমদো দুই পুরুষের রমণী সুলভ কোমল লবঙ্গলত্তা, সেই পদ্ধতিতে প্রথম মিলন ঘটল। সদ্য পরিচয়ের আপনি আজ্ঞা সম্বোধন 8 ঘন্টায় চরচর করে তুই তুকারির বারোয়ারি মাঠে এসে নামলো। ব্যাকগ্রাউন্ডে সেই কাহিনী কি একটু বড় হয়ে গেল। এবার দাদা ঠাকুর সেই হাসির হুল্লোড়। কিছুদিন বাদে দেখা গেল নজরুল এবং সজনীকান্ত এক আসরে আড্ডায় মশগুল। আবার দাদা ঠাকুরের চোখ টেরা হয়ে যাবার দশা। সজনীকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, তুই তো নজরুলকে আগে গাধা বলে সম্বোধন করতিস, এখন কি আদর করে ডাকিস গাধু বলে? রমণীর সঙ্গে কে পাল্লা দেবে? বহরমপুর মিউনিসিপ্যালিটিতে একবার সদস্য নির্বাচনের ব্যবস্থা হয়েছে। 2 জন প্রতিদ্বন্দ্বী রমণীমোহন সেন এবং নীলমণি ভট্টাচার্য, দুজনেই দাদা ঠাকুরের সুপরিচিত। তাই তিনিও সেই সময় বহরমপুরে হাজির হলেন। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন রমণীমোহনের জয় হবে এবং রমণীমোহনের জয় হবে। এই হলো তাই। এবার দাদা ঠাকুরের ফলাফল বিশ্লেষণ। বললেন রমণী অর্থাৎ র মানি, সেই র মানির সঙ্গে নীলমণি অর্থাৎ নীলমণি। কি কখনো পারে? যার র মানি রয়েছে তার সঙ্গে কে নীলমণি কখনো জিততে পারে? এবার আসা যাক সেই জার্মানির জয়। দাদা ঠাকুর থাকতেন জঙ্গিপুরে। সে সময় প্রথম বিশ্বযুদ্ধ চলেছে, যুদ্ধের কাজে টাকার প্রয়োজন। তাই সরকারের ওয়ার লোন সংগ্রহের চেষ্টা। জঙ্গিপুরে সমর ঋণ সংগ্রহের জন্য সভার আয়োজন করা হয়েছে। আয়োজন করেছেন স্বয়ং মহকুমার হাকিম। সরকারের হোমরা চোমরা 2-4 জন আমলা এসেছেন। কমিশনারের সামনেই হাকিম বললেন, পণ্ডিত মশাই, আজ এমন রসালো বক্তৃতা দেবেন যাতে টাকা সংগ্রহ সহজ হয়। সভা আরম্ভ হলো। কমিশনার, তার ডেপুটি থেকে চুনোপুটি, তাছাড়া উকিল, মুক্তার ইত্যাদি সবাই দীর্ঘ সময় বক্তৃতা দিলেন। সবার বক্তব্য এক সুরে বাঁধা। এ যুদ্ধে মিত্রপক্ষের জয় এবং জার্মানির পরাজয় অবধারিত। সে কথায় সবার হাততালি। আর সবাই প্রতিশ্রুতি দিল শত্রুর পরাজয়ের জন্যে ভারত সরকারকে লোকবল এবং অর্থবল দিয়ে সাহায্য করার। এবার দাদা ঠাকুরের পালা। হাইকমান্ড থেকে উলু খাগড়া সবাই আশা করে আছে তিনি সবাই রঙ্গরসের বাঁধ ছোটাবেন সরকারের সাহায্য কল্পে। বক্তৃতা দেওয়ার জন্য উঠে দাঁড়াতেই সবাই হাততালি দিয়ে তাকে সংবর্ধনা জানায়। দাদা ঠাকুর শুরু করলেন, আমি ব্রাহ্মণ, ত্রিকালজ্ঞ মুনি ঋষির বংশধর, ভূত ভবিষ্যৎ বর্তমান আমার নখদর্পণে। সেই ব্রাহ্মণত্বের অধিকারে আমি বলতে পারি,
এই মহাযুদ্ধে বিজয়লক্ষ্মী কার গলায় জয়মাল্য পরিয়ে দেবে এই বলে তিনি যে ভবিষ্যৎবাণী উচ্চারণ করলেন তাতে সবাই চমকে উঠল। আর সে কথা দৃপ্ত কণ্ঠে দাদা ঠাকুর দুবার ঘোষণা করলেন। তিনি যেন বললেন, এ যুদ্ধে জয়ী হবে জার্মানি। মিত্রপক্ষ আর শত্রুপক্ষে গুলিয়ে ফেলেননি তো? শ্রোতাদের মুখ চুন, লাল মুখ সাহেবদের মুখ আরো রক্তবর্ণ হলো। হাকিমের মাথা হেঁট, উকিল মুক্তাররা ভাবলেন এবার দাদা ঠাকুরের দফারফা, তাকে বাসা বাঁধতে হবে শ্রীঘরে। কিন্তু দাদা ঠাকুর কেন এ কথা বললেন? একবার নয়, দুবার। সবার চোখে বিস্ময়ের চিহ্ন। অতঃপর দুষ্টু হাসি হেসে তিনি বললেন, আমরা সেই 40 নর্থ বেঙ্গলি রেজিমেন্ট সেই তৈরি করে এই যুদ্ধে সম্রাটের লোকবল বৃদ্ধি করেছি। এবার আমাদের অর্থদানের পালা। লোকবল এবং অর্থবলে যে বলিয়ান তার যুদ্ধ জয় অবশ্যম্ভাবী। এই কথা বলে আগের মতোই দাদা ঠাকুর আবার দৃপ্ত কণ্ঠে বললেন, এই যুদ্ধে সেই জয়ী হবে যার ম্যান এবং যার মানি। ম্যান এবং মানিতে বিশেষ ঝোঁক দিয়ে বলায় শব্দ দুটির অর্থ উদ্ধার করতে কারো অসুবিধে হলো না। হাততালিতে ঘরের ছাদ ফেটে যাবার দশা। কমিশনারের রক্তবর্ণ মুখে স্বাভাবিক হাসি ফুটল। এই দাদা ঠাকুরের উপস্থাপনা। এবার শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজ আমার একটি খুবই ইচ্ছে হচ্ছে যে শেষ পর্যায়ে এসে আমার গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সেই গীতাঞ্জলি হতে একটি আপনাদের সামনে তুলে ধরতে চাই যে তুমি আমার আপন, তুমি আছো আমার কাছে, এই কথাটি বলতে দাও হে বলতে দাও। তোমার মাঝে মোর জীবনের সব আনন্দ আছে, এই কথাটি বলতে দাও হে বলতে দাও। আমায় দাও সুধাময় সুর, আমার বাণী করো সুমধুর। আমার প্রিয়তম তুমি এই কথাটি বলতে দাও হে বলতে দাও। এই নিখিল আকাশ ধরা এই যে তোমায় দিয়ে ভরা, আমায় এই হৃদয় হতে এই কথাটি বলতে দাও হে বলতে দাও। দুঃখী জেনেই কাছে আসো, ছোট বলে ভালোবাসো, আমার ছোট মুখে এই কথাটি বলতে দাও হে বলতে দাও। এইভাবেই আজ রসিক রবীন্দ্রনাথ ও রসিক দাদা ঠাকুরের উপস্থাপনা এবং গীতাঞ্জলি হতে একটি কবিতা সহ গান সহ কবিতা আপনাদের মাঝে তুলে ধরার উপস্থাপনা করার চেষ্টা আমার এই রিক্ত সময়ে সদুপয়োগ প্রতিদিনই করে থাকি। তো এইভাবেই পথ চলা। আপনারাও আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সর্বাঙ্গীন মা ঈশ্বর আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল করুন, এই প্রার্থনা গৌতম কমল গান্ধারের। শুভরাত্রি, শুভরাত্রি, শুভরাত্রি।